অর্থনীতিতে খুব বড় ধরনের শক পেয়েছে অর্থনীতি। 5 জনকে রিলিফ দিতে যেয়ে আমার একটা বড় একটা চাঙ্ক করের এর থেকে বেরিয়ে গেল। এমনও অনেকের আছে তার 5,000 হয়তো কর হবেই না, কিন্তু তার 5,000 দিতে হবে। ঋণের বোঝা বাড়ছে, চিন্তার বিষয়। এটা আমরা মডারেট রিস্কে চলে গেছি। বৈদেশিক মুদ্রার রিজার্ভটা আমার যথেষ্ট শক্তিশালী থাকতে হবে। তো সেটার ফলেই দেখা যাচ্ছে যে আসলে আপনার ধুলা জমেছে কার্পেটের নিচে কতখানি। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে একাত্তর টেলিভিশনের বাজেট নিয়ে বিশেষ আয়োজন বাজেট স্পেশাল 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট, যেটা আগামী 11 জুন বাজেটে সংসদে পেশ করবেন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেটারই নানা দিক নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু বাজেটটা এখনও পেশ হয়নি, সুতরাং যেসব তথ্যপত্র আমরা দেখি আমরা নিঃসন্দেহে বলতে পারি শেষ মুহূর্তেগুলো পরিবর্তন হলেও হতে পারে। তবে যে ইন্ডিকেশনটা তিনি দিতে যাচ্ছেন, বড় একটা বাজেট, খরচের বিশাল বন্দোবস্ত, কিন্তু আয়ের ক্ষেত্রে বড় একটা চ্যালেঞ্জ থাকবে। কর এবং শুল্ক কাঠামোতে তিনি বড় ধরনের পরিবর্তন আনবেন। প্রথমত মানুষকে স্বস্তি দেওয়ার একটা ব্যাপার আছে, দ্বিতীয়ত তার আয় বাড়ানোরও একটা চ্যালেঞ্জ সেখানে রয়ে গেছে। তবে মোটা দাগে রাজনৈতিক সরকারের বা বিএনপির 20 বছর পর এবং অর্থমন্ত্রীর প্রথম বাজেট কোন দিকে আসলে ফোকাসটা রাখা দরকার, সেই আলোচনাগুলো করার জন্য অত্যন্ত সম্মানিত দুজন অতিথি আমাদের সাথে আছেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান এনবিআর, এবং আছেন ডক্টর ফাহমিদা খাতুন, সিপিডি অর্থনীতিবিদ, সিপিডি নির্বাহী পরিচালক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সরাসরি এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি শুরুতে যেটা বললাম যে বিশাল ব্যয়ের একটা বন্দোবস্ত কিন্তু মাননীয় অর্থমন্ত্রী করে রেখেছেন বলে আমরা আভাস পাচ্ছি। এটাকে কিভাবে দেখেন আপনি? ধন্যবাদ। বিশাল ব্যয়ের কথাটা এই জন্যেই অনেকে মনে করেন, সবসময় প্রতি বছর আমরা বলে থাকি সবচেয়ে বড় বাজেট বা ঐতিহাসিক বাজেট ইত্যাদি বলি। কারণ কি, বাজেট তো একটু বড় হবেই, বড় হতে হবে। কারণ আমি গতবার 25 টাকা রেখে এবারও যে 25 টাকা বাজেট রাখি, তাহলে গতবার 4টা ডিম পেতাম, এবার 3.5টা ডিম পাবো, এই আর কি। স্বাভাবিক, আমাকে বাড়তে হবে, বাড়তে হবে। তবে কথা হচ্ছে কতটুকু ব্যয়ের বাজেট আপনি বড় করবেন, এটা ঠিক আছে। আপনি আরও বড়, আমাদের এমনি ফান্ডামেন্টাল রুল অনুযায়ী প্রায় 25-26% অফ জিডিপি যাওয়া যায় বাজেট করা, কিন্তু আমাদের সক্ষমতা যেহেতু নাই, ব্যয় করি না, আমরা 16-17 ধারে থাকি। ঠিক আছে, তো যাই করা হয়েছে সেটাও আপনি আপনার ভাষায় বা সকলের ভাষায় এটা আসলে এই সময়ের জন্য খুব বড় বাজেট মনে হবে। কারণ যেহেতু আমাদের নিকট অতীতের ইমপ্লিমেন্টেশনের ফিগারগুলো তা বলে না আর কি। নিকট এই যে একবার রিসেন্টলি যে বাজেটের হয়েছে, তাতে সাথে তো এটা একটা বিরাট একটা উল্লম্ফন তো বটেই। কিন্তু বিষয়টা হচ্ছে, যেহেতু আমার ব্যয়ের বাজেট বড় করতে হচ্ছে এবং পুরোটা আমাকে রেভিনিউ বাজেট সেইভাবে আমাকে সাপোর্ট দেবে না, এটা বোঝা যাচ্ছে। সেটারও একটা ট্রেন্ড বোঝা যায় যে সে পারবে না, করবে না। কিন্তু তারপরেও আমাকে এটা বানাতে হবে। এই জন্যেই এই বাজেটটি এই সরকারের একটা প্রথম বাজেট, মাননীয় অর্থমন্ত্রীর তো বটেই। তো এই বাজেটের একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভঙ্গুর অর্থনীতিকে খাড়া করতে হবে, সচল করতে হবে, অচল অর্থনীতিকে সচল করতে হবে। এবং সেই সচল করবার বেশ কয়েকটা কারণও আছে। কারণ বিগত আগের 15 বছর, পরবর্তী আরও 1.5-2 বছর সব মিলিয়ে অর্থনীতিতে খুব বড় ধরনের শক পেয়েছে অর্থনীতি। অনেক ফান্ডামেন্টাল অগ্রগতিগুলো খুব থেমে গেছে, ইনস্টিটিউশনালগুলো ভেঙে গিয়েছে। তারপরে আপনার সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় যথেষ্ট ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, পুঁজিবাজার এবং জনৈক বাংলাদেশের ব্যাংকগুলো ব্যাংক ব্যবস্থাটাও বলতে গেলে একটা প্রচণ্ডভাবে একটা হুমকির থমকে আসছে এইরকম একটা প্রেক্ষাপটে। এবং তার সাথে সর্বশেষ নেতানিয়াহু, আলী খামেনি এবং ডোনাল্ড ট্রাম্পের সেই যুদ্ধ সবশেষ, এটা যখন এনারা ক্ষমতায় এসেছিলেন তখনও জানতেন না যে এরকম একটা যুদ্ধ বাঁধবে। এবং এই যুদ্ধটা এমন যে এরা আমাদের অর্থনীতিকে প্রচণ্ডভাবে প্রভাবিত করেছে। এই যে প্রভাবিত হওয়ার এতগুলো কারণ থাকা সত্ত্বেও এই বাজেটটা দেওয়া হয়েছে এই কারণেই যে এই বাজেটে নেক্সট বছরের বাজেটে অন্তত অ্যাটলিস্ট একটা পথ নকশা থাকা উচিত হবে। আমি আবারও আসবো আপনার কাছে। ডক্টর ফাহমিদা খাতুন, আমরা কর সংক্রান্ত কিছু পরিবর্তনের কথা এরই মধ্যে জেনেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি বা যতটুকু আমরা জানতে পেরেছি 3,75,000 টাকা করমুক্ত আয়ের সীমা 25,000 টাকা বাড়ানো হয়েছে, কিন্তু 5% যে ন্যূনতম করের স্ল্যাব ছিল সেটাকে বাতিল করা হয়েছে। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, এই পদক্ষেপটাকে?
আম, দেখেন, একটা বিষয় যে সরকারের প্রচেষ্টা ছিল এবং তারা বলেছে যে সবাইকে একটা ইনক্লুসিভ বাজেটের কথা বলছেন এবং বাজেটের মাধ্যমে কিভাবে স্বস্তি দেওয়া যায়। তো স্বস্তির জায়গাটা যারা একেবারে নিম্ন আয়ের জনগণ, যারা একেবারে কর দেওয়ার যে থ্রেশহোল্ড লেভেল সেই পর্যায়ে আছে, সেটা খুব একটা বাড়ে না। আমরা অতীতেও দেখেছি যে করমুক্ত আয়ের সীমারেখাটা, এটার পরিমাণটা খুব একটা বাড়ে না, যদিও আমরা দেখছি যে মূল্যস্ফীতি প্রচুর বাড়ছে। সেই প্রেক্ষিতে প্রত্যাশা ছিল যে এটা আরও বাড়বে, 3,75,000 টাকার চাইতে আরও কেউ কেউ বলছে 5 লাখ, 5.5 লাখ এরকমও। তারপরেও সেটা না হলে অন্তত যদি 4 লাখ টাকা করা হতো তাহলেও কিন্তু আর একটু স্বস্তি বাড়তো, কারণ মূল্যস্ফীতি কিন্তু অনেক বেশি। এবং এই যে সাম্প্রতিক মে মাসের ডেটাও আসলো, আরও বেড়েছে, প্রায় 9.5 কাছাকাছি চলে গেছে। একদম। তার মানে হচ্ছে যে আপনার এখানে স্বস্তি পাওয়া যাচ্ছে না, এবং 4 বছরের প্রায় হতে চলেছে একাধারে এই উচ্চ মূল্যস্ফীতি। তো যার জন্য কারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়? যারা নিম্ন আয়ের জনগণ, তাদের। তো সেই প্রেক্ষিতে এটাকে আরো বিবেচনা করা যেত। না, এখানে একটা হিসাব আসলে করা দরকার যে 25,000 টাকা বাড়ানো হয়েছে, কিন্তু সেখান থেকে আবার 5% যে স্ল্যাব ছিল সেটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার মানে সরকার এদিকে কিছুটা ছাড় দিয়ে ওদিকে আবার কিছুটা বাড়তি আয়ের একটা বন্দোবস্ত করে রেখেছে। আমার সাথে আরেকটু যুক্ত করে দিই, কিন্তু যুক্তিটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে 3.5-এর জায়গায় 3.75 করি, আমি যদি 5ও করি, মুশকিলটা হচ্ছে আমরা অন্য দিক থেকে যদি দেখি যে এই নিম্ন আয়ের লোকেরা থ্রেশহোল্ডের বাইরে গেল, এটা ঠিক আছে, কিন্তু আমরা যারা রেগুলার কর দেই আমরাও কিন্তু ওই 25,000 বাড়া বা ওই যে 1 লাখ বা 2 লাখ যদি বাড়তো, ওটা কিন্তু আমাদের থেকে বাদ হয়ে যেত। হ্যাঁ, ওইভাবে হিসেব করতে হবে। আহসান মনসুর সাহেব এই নীতিটা খুব বিশ্বাস করতেন। উনি বলতেন যে নিয়মটা হচ্ছে এই যে আমি 5 জনকে রিলিফ দিতে যেয়ে আমার একটা বড় একটা চাঙ্ক করের এর থেকে বেরিয়ে গেল, মানে আমাকে এখন 3,75,000-এর উপর দিতে হবে, আগে 3.5 লাখের দিতাম। হ্যাঁ, এটা বেরিয়ে যাওয়ার ব্যাপারটা, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে ওই জন্যই এটা ভাবা হয়েছে যে ওখানে ওই করের এটাকে না বাড়িয়ে, কারণ ওটার করে যেসব লোকেরা হয়তো বেরিয়ে গেল বা আসবে তাদের অ্যাডমিনিস্ট্রেট করারও সক্ষমতা, খরচ অনেক বেশি। তো সেই জন্যেই বরং ওই যে মিনিমাম যেটা 5%, 5 লাখ 5,000 বোধ হয় মিনিমাম যে ট্যাক্স, ওইটা আমরাও সাজেস্ট করেছি ওই আমাদের যে কমিটিতে, আমরা বলেছি যে এইসব বাদ দেন, দিয়ে ওকে রিলিফ দেন। ও একটা করদাতা হয়ে কি হবে, ও যাই হোক ওর 5,000 টাকা দিতে হবে। এইটা তো একটা মিনিমাম ট্যাক্স, বা এই যে একটা ট্যাক্স দেওয়ার ব্যাপারটা, এইটা ওকে রিলিফ দিয়ে দেওয়া হোক। হ্যাঁ, যে তুমি করদাতা হবা, তোমার যাই হিসেবে হবে। এমনও অনেকের আছে তার 5,000 হয়তো কর হবেই না, কিন্তু তার 5,000 দিতে হবে। এই জন্য ওইটাকে ওইটার সাথে অফসেট করা হয়েছে, ট্রেড অফ করা হয়েছে, যেটা বলা হয়। ডক্টর ফাহমিদা খাতুন, বড় বাজেটের প্রসঙ্গে আমার দু একটা জানবার বিষয় আছে আপনার কাছে। শুরু থেকে আমরা যেটা এখন পর্যন্ত জানি 9,38,000 কোটি টাকার বাজেট, যদিও সেটা জিডিপির অনুপাতে ডক্টর মজিদ যেটা বলছিলেন যে 20-এর নিচে 22 পর্যন্ত আমাদের যাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু এই টাকাটা আমি খরচ করব, সবই ঠিক আছে। আয়ের দিক থেকে আমরা যদি দেখি যে একটা বড় ঘাটতি নিয়ে আসলে আমাদেরকে এগোতে হবে, আমরা কি শুরুতেই বড় বাজেট দিব এই ধারণা থেকে বের হয়ে আসতে পারতাম কিনা, যে ঠিক আছে আমার সক্ষমতাটা আর একটু বিচার বিশ্লেষণ করি আমি? দেখেন, আমি বাজেটের আকার নিয়ে খুব একটা আলোচনার মধ্যে আগ্রহী নই, কারণ এটা কোনো বিষয় না। বাজেট বড় হবে কারণ আমাদের চাহিদা তো অনেক, আমাদের প্রবৃদ্ধি মূল কিভাবে, মানে আপনার ফান্ডামেন্টাল জিনিসটা হলো যে মূল্যস্ফীতি আপনার 9.5%, তারপরে আপনি কিছু বৃদ্ধি করতে যাবেন তার উপরে, সেইটা প্লাস আরো চাহিদার প্রেক্ষিতে। সুতরাং আমাদের আস্তে আস্তে বের হয়ে আসতে হবে আলোচনাটা, যে বড় বাজেট আর ছোট বাজেট এই আলোচনাটা আমরা করব না। সেটা একটা আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়, এটা আলোচনা করাটা অবান্তর। এই কারণে ছোট বাজেট করেও দেখা গেছে এটাও বাস্তবায়ন হয় না। আমাদের গত বছরে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটা স্বল্প সময়ের জন্য এসেছিলেন, বিভিন্ন ধরনের কাটছাট করে তারা একটা তারা এক বড় বাজেটের মধ্যে যায়নি, কিন্তু তারপরেও তো আমরা বাস্তবায়ন করতে পারিনি। তো বড় বাজেট দিতেই হবে চাহিদা অনুযায়ী, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এটা চিরাচরিত, যেটা আমি বাস্তবায়ন করলাম কিভাবে, কিংবা বড় বাজেটের অ্যালোকেশনগুলো প্রথম বরাদ্দগুলো কিভাবে করলাম, সেটার মধ্যে আমি কি কোনো ব্যালেন্স রাখলাম, নাকি একমুখী, যে আগে দেখেছি যে ভৌত অবকাঠামোর পরে রাস্তাঘাট, বিল্ডিং, মানে বেশি গুরুত্ব
কিন্তু আমরা শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক খাতগুলোতে দিই নাই। এরকম একটা ভারসাম্যহীনতা করব কিনা ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে পরে বরাদ্দের পরে বাস্তবায়ন কেমন করলাম। আবার বাস্তবায়ন করলাম যে খরচটা খুব ভালোই করলাম। সেটার মান নিয়েও একটা সেটা কেমন গুণগত মানটা। এই বিষয়গুলি হচ্ছে আপনার বাজেটের মধ্যে দেখার বিষয়। আর আরেকটা হচ্ছে যে বাজেটের যে আমরা তো করে থাকি যে ব্যয়টা আগে তারপরে আয়টা। তো সেইখানে করতে যেয়ে তো ব্যয় স্বাভাবিক, আমি উচ্চাকাঙ্ক্ষী হলে উচ্চাকাঙ্ক্ষী হতেই হবে। হলে তখন একটা বিরাট ব্যয়ের একটা সমাহার থাকে। কিন্তু আয়টা তো নাই। তো আয়ের যখন মিলাতে যায় তখন কিন্তু একটা সমস্যা হয়ে যায়। এবার যেহেতু রাজনৈতিক সরকারের প্রথম বাজেট, আমি প্রথম বাজেট এই সেন্সে অর্থমন্ত্রীর প্রথম বাজেট, মাননীয় প্রধানমন্ত্রীও তিনি প্রথমবার ক্ষমতা নিয়েছেন, স্বাভাবিকভাবে তার কিছু নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন থাকবে বা ইশতেহারে তিনি যা যা বলেছেন সেগুলো রাখার চেষ্টা করবেন। আপনার চোখে কি এমন কোনো প্রতিশ্রুতি আছে যেটা আসলে এই মুহূর্তে না করে পরে করলেও চলতো, বা যেহেতু আমার অর্থনৈতিক বাস্তবতাটা একটু চ্যালেঞ্জিং, আমি এটাকে আরেকটু পিছিয়ে দিলাম? না, সবই তো আমাদের করতে হবে। এখন পিছাতে গেলে পিছাতেই থাকবে, এটাই আর কি। আমি তো মনে করি আরো অনেক কিছু করার আছে এই মুহূর্তে। আসলে আমরা এমন একটা জায়গায় এসেছি। এবং বিশেষ করে আরো একটা বিষয়, এমনিতে তো আমাদের মতো একটা উদীয়মান দেশ, এত 18 কোটি জনসংখ্যার দেশে অনেক কিন্তু চাওয়া পাওয়ার আছে। এবং তারপরে যে আমাদের মাথাপিছু আয়ও যে এমন বেশি সেটাও না। কিন্তু এইটার বাইরেও আরো যেটা বিষয় যে আমরা এখন এমন একটা অবস্থায় এসেছি এবং এই বাজেটটা এমন একটা অর্থনৈতিক প্রেক্ষাপটে তৈরি হচ্ছে, সেটা আমি বলবো যে স্মরণকালের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থা। একটা তো আমরা তো দেখেছি যে ক্রমান্বয়ে ২০২২ অর্থ বছর থেকে আপনি দেখবেন অর্থনীতির প্রায় সবগুলো সূচকই কিন্তু ধারাবাহিকভাবে নিম্নমুখী ছিল। বিভিন্ন বৈশ্বিক প্রেক্ষিতে কোভিড, ইউক্রেন যুদ্ধ, এই সমস্ত কারণে রাজনৈতিক অস্থিতিশীলতা এগুলোর কারণে হয়েছে। কিন্তু তারপরে এখন আবার যেহেতু মানে জিও পলিটিক্যাল টেনশনটা এত বেশি, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে সেটার আবার আরেকটা ধাক্কা এসে দাঁড়িয়েছে। তো এই সব কিছু মিলিয়ে এখন আবার এই সরকার মাত্র কিন্তু কয়েক মাস হয়েছে, এর মধ্যেই তাদেরকে বাজেটটা তৈরি করতে হচ্ছে। তো সব মিলিয়ে একটা চ্যালেঞ্জিং মুহূর্তেই বাজেটটা তৈরি করতে হয়েছে। এবং যেহেতু যখন কোনো রাজনৈতিক সরকার আসে প্রথম, এবং এই সরকার এই দল যেহেতু বহু বছর পরে এসেছে, জনগণও দেখতে চায় যে তারা কি দিচ্ছে আমাদের জন্য, এবং তারাও দেখাতে চায় যে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি। সেজন্য অনেক কিছুই আছে। কিন্তু আবার যেটা বললাম যে আমাদের তো সাধ আছে সাধ্য নাই, এরকম একটা অবস্থার মধ্যে তো করতে হয়। তো সেই জন্য আরও হয়তো আছে সেগুলো। কিন্তু আমার যতটা দেখছি অনেকেই আপনাদের মতো অনেকেই বলছে যে, কিংবা আলোচনায় আসছে যে বড় বাজেট, কিন্তু ওই যে চাহিদার প্রেক্ষিতে কিন্তু কেটে করা সেটাকে খুব বেশি বড় বলা যাবে না। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এর আগে যখন অন্তর্বর্তী সরকার বাজেটটা দেন তখন কিন্তু একটা সংস্কারের স্পষ্ট বার্তা সামনে ছিল এনবিআর সংক্রান্ত, যেটাকে 2 ভাগ করার একটা আলোচনা। তো এখন পর্যন্ত আমরা কিন্তু এই সরকারের আমলে সেই ধরনের বড় কোনো সংস্কার বা দৃশ্যমান কোনো প্রস্তাব এখনো সামনে দেখছি না। কিন্তু আয়ের লক্ষ্যমাত্রা আমার তো মোটামুটি বড় আকারে বাড়তে যাচ্ছে। তাহলে আয়টা কিভাবে আসবে বলে মনে হয় আপনার? ধরেন দেখুন, সংস্কার হলেই যে দেশে দুধের নহর বয়ে যাবে, রেভিনিউর নহর বয়ে যাবে, এটা কিন্তু না। সংস্কার কিন্তু কার্যকর হয় একটা সময়ের প্রেক্ষাপটে, আস্তে আস্তে হয়। তো সুতরাং ওই পয়েন্টে আমি আসতেছি। তার আগে আমি ওনার সাথে আরেকটু যোগ করতে চাই। সেটা হচ্ছে যে আমার বাজেট দিচ্ছি, কতটা দিচ্ছি, এখানে আরেকটা জিনিস কিন্তু বড় ফ্যাক্টর হয়ে আছে। সেটা হচ্ছে আমরা অতি সাম্প্রতিককালে আর 3 বছর সময় পেয়েছি গ্রাজুয়েট হওয়ার, এলডিসি গ্রাজুয়েশন। হ্যাঁ। তো সেই এলডিসি গ্রাজুয়েশনের 3টা শর্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভঙ্গুর অর্থনীতি ঠিক হওয়ার ব্যাপার আছে, 2 হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা ম্যান পাওয়ার ইউটিলাইজেশন, এই ব্যাপারটা দেখার ব্যাপার আছে। 3 হচ্ছে সামাজিক অর্থনৈতিক আয় ব্যয়ের একটা ব্যাপার আছে। সেটার দিকেও লক্ষ্য রেখেও এবারের বাজেট এইভাবে দেওয়া ছাড়া মানে গত্যন্তর খুব কম। হ্যাঁ, এখন বড় বাজেট দিচ্ছি, আমি যদি বাস্তবায়নে সেখানে যদি আমি এটা সাশ্রয় বা এটা ওই যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ টাইপের স্টাইলে যদি যাই, হ্যাঁ, যেমন আমি এবার দেখা যাচ্ছে বলা হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে একটু বাজেট বরাদ্দ বাড়ানো হবে। এই বাড়াইয়ে কিন্তু প্রত্যাশা থাকবে যে স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি হবে। স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি হওয়ার দরকার হচ্ছে, কারণ আমার বিদেশের থেকে রেমিটেন্স আসার একটা ব্যাপার আছে, আমার দেশেও প্রচুর চাহিদা আছে,
আমার দেশে এসে বাইরের দেশের লোকেরা এসে টাকা আয় করে রেমিটেন্স নিয়ে যাচ্ছে, এটা ঠেকানোর একটা ব্যাপার আছে। সুতরাং আমার শিক্ষার ব্যাপারে গুণগত মানের শিক্ষা নেওয়ার জন্য আমার বরাদ্দ বাড়ানো। এই বরাদ্দ যদি এরকম হয় যে আমি এমপিও ভুক্ত শিক্ষকদের টাকাও দিলাম, কিন্তু তিনি পড়ান মাত্র 3 জন ছাত্রকে, কিংবা কেউ আসে না, পড়ায় না, এইটা বললে হবে না। এখানে জবাবদিহিতা সুশাসনের ব্যাপারটাকে জোর করতে হবে। স্বাস্থ্যের ব্যাপারেও তাই। আমি বাজেট দিচ্ছি, আগেও অতীতেও বাজেট দেওয়া হয়েছে, মেশিন কিনে ব্যবহার করে না। ডাক্তার অফিসে না বসে তিনি ক্লিনিকে যেতে বলছেন। ক্লিনিকে যেতে বলা বা ওই যে অভিভাবকরে ছাত্রকে বিকেলবেলা টিউশনি করতে বলা মানে কি, ওর আর একটা ডিসপোজাল ইনকামের উপরে অভিভাবকের বা ওই রুগীর অভিভাবকের উপরে আমি একটা আউট অফ পকেট খরচের একটা দায় চাপিয়ে দিয়েছি। দেওয়াতে ওনার পারচেজিং পাওয়ার কমে গেছে দুজনের। আমার এখানে যদি আমি শিক্ষার স্বাস্থ্যে বাজেট দিয়ে যদি এটাকে যথাযথ স্ট্রিমলাইন করতে পারি, তাহলে আমার ওনার পারচেজিং পাওয়ারটা আমি কিছুটা ফিরিয়ে দিতে পারবো। আর আমি মানে কি বলে কোয়ালিটি শিক্ষা, এবং কোয়ালিটি শিক্ষা পেলে ই হবে। সুতরাং এখানে একটা কিন্তু এটা বিভিন্ন ধরনের ট্রেড অফের একটা ব্যাপার আসবে, এবং ওই জন্যই বলা হয়েছে বা বলি আমি যে আসলে এটা একটা হবে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বাজেট। আমার যেসব ব্যাপারগুলোকে, এরপরে আপনার ওই পয়েন্টে আসি যে এনবিআরকে আপনি দুভাগ শব্দটা বলেছেন, আমি দুভাগ শব্দটা সবসময় পরিহার করি। মনে করি এনবিআরকে পুনর্গঠিত করা হয়েছে, পুনরুজ্জীবিত করা হয়েছে বা বড় করা হয়েছে। দায়িত্ব বন্টন করা হয়েছে। ওর কিছু কাজকে আমরা বেরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে, যে নীতি নির্ধারণের ক্ষেত্রে স্টেক হোল্ডারের পার্টিসিপেশনটা প্রাতিষ্ঠানিক ছিল না, নাই। তো সুতরাং এই যে নীতি বিভাগটা করা হয়েছে, এখানে এনবিআর এর অভিজ্ঞ লোকেরা আসবে, এটা ঠিক আছে, কিন্তু মেন নীতি ঠিক করবেন কিন্তু ওই যে একটা উপদেষ্টা পরিষদ আমরা ওখানে বলেছি, প্লাস এমনকি এখানকার যে প্রধান হবেন বা যে হবেন তিনি প্রাইভেট সেক্টর থেকেও আসতে পারেন। হ্যাঁ, মোট কথা বিজনেস মিনস বিজনেস হতে হবে। এরকম না যে আমি গুলি চালাবো, সুতরাং কোথায় কোথায় গুলি চালাতে হবে সেই আইন যদি আপনি আমার তৈরি করতে দেন, তাহলে তো আমি তো গুলি আমার নিজের মতন করে তৈরি করব। এইটা যাতে এনবিআর এর লোকেরা যাতে না করতে পারে বা করে, সেই জন্যই এই সেপারেশন পৃথকীকরণ, অর্থাৎ এটা বাস্তব ভিত্তিকরণ। এর সাথে আমি আবার বলছি যে আমাদের সংস্কারের যেসব প্রস্তাব আমরা দিয়েছি, তারপরে অনেকটাই এনরা গ্রহণ করেছেন, আমি যেটা বুঝতে পারতেছি। এবং যেমন মিনিমাম ট্যাক্সটা উঠে দিয়েছেন, ওই আর অনেক কিছু সহজীকরণ, ব্যবসায়ী কস্ট অফ ডুইং বিজনেস কমানোর পদক্ষেপ, এগুলো দেওয়া হয়েছে। কারণ এইগুলো দিলেই আস্তে আস্তে আশা করা যায়, মোদ্দা কথা হচ্ছে ইকোনমিকে ভায়াবল করতে হবে। ইকোনমি ভায়াবল করলে রেভিনিউ আসবে। এইটা যেন না হয় যে আমি রেভিনিউ নিতে থাকবো আর ইকোনমি মরে যাবে, এটা হবে। ব্যয়ের বন্দোবস্ত আমরা যদি দেখি যে বাজেট বড় হয়েছে, সেটা মানুষের কল্যাণে কতটুকু হবে সেটা নিয়ে প্রশ্ন আছে। কেননা সরাসরি উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় হওয়ার চেয়ে এখানে আমাদের সুদের ব্যয়, নতুন পে স্কেলটার হয়তো আংশিক বাস্তবায়নও আমরা দেখতে পাবো, এবং অন্যান্য খাতে আমাদের বাড়তি টাকার বড় একটা অংশ চলে যাবে। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন, বিশ্লেষণ করেন? সরকারের এই সিদ্ধান্তগুলো যৌক্তিকভাবে গৃহীত হচ্ছে কিনা? দেখেন, উন্নয়ন ব্যয় যে কমে যাচ্ছে, কিংবা উন্নয়ন ব্যয়ের যে বাস্তবায়নটা, যেটা বরাদ্দ থাকে সেটা কিন্তু বাস্তবায়নটা কিন্তু কমে যাচ্ছে। আমাদের খরচটা হচ্ছে যে ওই যে আপনি যেগুলো খরচ বললেন, পরিচালন, তারপরে রেকারেন্ট এক্সপেন্ডিচার যেগুলা, সেগুলা বেশি হচ্ছে এবং উন্নয়ন ব্যয় কম হচ্ছে। সেটা তো একটা চিন্তার বিষয়, কারণ আমাদের উন্নয়ন ব্যয়টাই বেশি হতে হবে। সেখানে বিনিয়োগ, সরকারি বিনিয়োগ যেটা হবে, সেটার মাধ্যমে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষের হাতে আয় আসবে, এবং এই যে মানুষের যে একটা মানে ভোগান্তি, বিভিন্ন অর্থনৈতিক ক্রিটিক্যাল সময়ে তাদের উপর, জীবনযাত্রার উপরে চাপ পড়ে, সেটার একটা স্বস্তি পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। তো ব্যয়টা যদি কমে যায়, স্বাভাবিকভাবেই সেখানে আর আমরা সেরকম একটা পজিটিভ দিকে এগুতে পারবো না। এটা একটা চিন্তার বিষয়, সরকারকে বিবেচনা করতে হবে। হ্যাঁ, কিছু কিছু খরচ আপনার তো ফিক্সড, আপনার বেতন ভাতা এগুলো তো ফিক্সড দিতেই হবে সরকার পরিচালনা করার জন্য, কিন্তু দেখতে হবে যে কোথায় কোথায় আমার ওয়েস্টেজ হচ্ছে, অপচয় হচ্ছে, সেগুলো কোথায়, সেটা একটা দক্ষতার সাথে ব্যয় হয় কিনা সেটা একটা। আর আরেকটা খরচ যেটা আপনি বললেন যে ঋণ, হ্যাঁ, ঋণের সুদ, এখন এটা নিয়েও প্রশ্ন আসে, কিন্তু
ঋণের বোঝা বাড়ছে চিন্তার বিষয়। কিন্তু এখানেও আরেকটা বেশি চিন্তা করার, হয়তো চিন্তা করতে হবে কিন্তু অত চিন্তা করার কারণ নাই, কারণ ঋণ আমাদেরকে নিতে হবে। সারা পৃথিবীর দেশগুলাই কিন্তু ঋণ নেয়, উন্নত উন্নয়নশীল বড় বড় ইকোনমি তারা ঋণ নিচ্ছে এবং তাদের অনেকেরই ঋণের যে সাথে জিডিপির হার সেটা 100% পর্যন্ত যায়। আমাদের এখানে অভ্যন্তরীণ এবং বাইরের বৈদেশিক ঋণ মিলিয়ে। মিলিয়ে, বৈদেশিক ঋণ দুটো মিলিয়ে 38% জিডিপি। তো এটা আমাদের জন্য একটা চিন্তার বিষয়। কারণ কি, যে আইএমএফ এর একটা থ্রেশহোল্ড আছে যে জিডিপির 55% পর্যন্ত যেতে পারে, আমরা সেটা নিচে আছি। কিন্তু আবার আইএমএফ একসময় এটা বলতো যে আমরা একটা লো রিস্ক, মানে ডেট সাস্টেনেবিলিটির পয়েন্ট অফ ভিউ থেকে একটা লো রিস্কের মধ্যে আছি। কিন্তু এখন আবার ওরা চেঞ্জ করেছে ক্যাটাগরিটা, আমরা মডারেট রিস্কে চলে গেছি। অর্থাৎ এই যে আমাদের ঋণ জিডিপির হারটা বাড়ছে এবং সুদের হার বাড়ছে, এটা আমরা কিন্তু আস্তে 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 একটু উপরের দিকে যাচ্ছি, চিন্তার দিকে যাচ্ছি। তো সেটার জন্য আসলে কি দরকার, ঋণটা তখনই আপনার কাছে বোঝা মনে হবে না যদি প্রথম কথা যে আমার ঋণ দেওয়ার, ফেরত দেওয়ার সক্ষমতাটা আমার আছে কিনা সেটা একটা, এবং ঋণটা আমি যথেষ্ট ভালোভাবে সুশাসনের সাথে আমি বিনিয়োগ করছি কিনা, খরচ করছি কিনা, যেটা থেকে আমার কর্মসংস্থান সৃষ্টি হবে সেইটা কিনা। আমরা যেটা দেখি যে সেই যে ঋণটা নেওয়া হয় সেটা কোন কোন খাতে ব্যবহার হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন থাকে। সবসময় যে খুব মানে উৎপাদনশীল খাতে হয় তা না। আরেকটা হচ্ছে যে সক্ষমতাটা, আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ, যেটা তো আপনার বিদেশি মুদ্রায় দিতে হয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ যেটা, এটা তো একেবারে কমে যে এখন বাড়ছে, এখন বিল্ড আপ হচ্ছে আস্তে আস্তে, কিন্তু সেটা একসময় যেটা ছিল সেটার চাইতে অনেক কম। তো সেইটার থেকে এই ঋণের সুদ ফেরত দেওয়াটা দিলে আমরা কি করব? আমরা তো একটা আমদানি নির্ভর দেশ, রপ্তানিকারী কারক দেশ, বাট আমদানি নির্ভর দেশও বটে। এখন আমদানিটা একটু সংকুচিত অবস্থা আছে, কিন্তু আমাদের ফুল অর্থনৈতিক চাহিদা যদি ফুললি আমরা কাজে লাগাই, একটা ফুল ব্লোন ইকোনমিতে তখন তো আপনার আমদানি আরো করতে হবে। এখন কিছু বিলাসী পণ্য আমদানির জন্য একটা নিষেধাজ্ঞা কিংবা একটা মানে নিচের দিকে রাখা হয়েছে, বাধা দেওয়া বা একটা এখানে এমবার্গোর মতো দেওয়া আছে কিংবা ডিসকারেজ করা হচ্ছে। কিন্তু আবার অন্যদিকে আমরা দেখি যে ক্যাপিটাল মেশিনারিও কিন্তু কম হচ্ছে, আনা হচ্ছে, কিংবা কাঁচামাল, মূলধন, মানে ইন্টারমিডিয়েট গুডস যেগুলো, কারণ ওখানে আমাদের বিনিয়োগ নাই, হ্যাঁ, ব্যক্তি খাতের। কিন্তু এটা তো আর সবসময় থাকবে না, তখন তো আমাদের, সুতরাং বৈদেশিক মুদ্রার রিজার্ভটা আমার যথেষ্ট শক্তিশালী থাকতে হবে। সেই তার মানে ঋণ ফেরত দেওয়ার সক্ষমতাটাকে বিল্ড আপ করতে হবে, তখন আর এটা নিয়ে বেশি চিন্তার কিছু করতে হবে না। আমি আবারও আসবো ডক্টর আব্দুল মজিদ, আপনার কাছে জানতে চাইবো যে নতুন পে স্কেল সরকার যে বাস্তবায়ন করতে যাচ্ছে, আংশিক হয়তো আমরা যতদূর জেনেছি বাড়তি 30-35 হাজার কোটি টাকা সেখানে সরকার বরাদ্দ রাখতে চায়, এইটা এই ব্যয় ব্যবস্থাপনাটা নিয়ে আপনার পর্যবেক্ষণটা কি? দেখুন, 2015 সালের পরের থেকে বহুদিন যাবৎ এই স্কেলটা দেওয়া হয়নি। সরকারি কর্মকর্তা কর্মচারীরা, ইনক্লুডিং মাইসেলফ, আমরাও তো বাজারে যাই, হ্যাঁ, আমার এর সাথে মিলছে না, এটা ঠিক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাকে এটাও ভাবতে হবে আমি একা বাজারে যাই না, বাজারে আরও বহু লোক বাজারে যায়, সকলের যেন সহন ক্ষমতার ভিতরে থাকে, সেইভাবে আমারও বৃদ্ধি হওয়া উচিত, সকলেরও বৃদ্ধি হওয়া উচিত। সুতরাং সম্ভবত সেই চিন্তার থেকেই এটাকে একটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে করার কথা বলা হয়েছে। কিন্তু অস্বীকার করা যাবে না যে পে স্কেল লাগবে, পে স্কেল দিতে হবে না, এই ধরনের কোনো কথা থাকবে না। কারণ এটাও একটা ব্যাপার, আমি অর্থনীতিতে আমি যদি টিকেই না থাকতে পারি বা হতে পারে, তাহলে তো আমি কন্ট্রিবিউট করতে পারবো না। আমাকে কন্ট্রিবিউট করতে হবে, আমি যে দায়িত্ব পালন করবো সেই দায়িত্ব পালনের জন্যই তো আমার একটা সক্ষমতা থাকতে হবে। তো সেই জন্যই এখন এখানে আবার এই ব্যাপারটা ওই রকম, আমি দায়িত্ব পালনের জন্যে পয়সাও আপনার কাছ থেকে ভালোভাবে নিলাম, কিন্তু আমার যে সার্ভিসটা দেওয়ার কথা সেখানে যদি আমি আবার এই কস্ট অফ ডুইং বিজনেস বাড়িয়ে দেই, যদি অন্যদের ব্যবসার ক্ষেত্রে, শিক্ষক অভিভাবকের ক্ষেত্রে, ওই ডাক্তার রুগীর ক্ষেত্রে, হ্যাঁ, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যদি কস্ট অফ ডুইং বিজনেস বাড়িয়ে দেয়, অন্যের জন্যে যদি বাড়িয়ে দেয়, ওর তো দেওয়ার কথা, সেবা দেওয়ার কথা, সেবা ফ্রি দেওয়ার কথা, ওর নাম হচ্ছে পাবলিক সার্ভেন্ট, পাবলিক সার্ভিস দেওয়ার কথা। কিন্তু সেখানে এসি ল্যান্ড
যদি বলেন না আপনার এই জমির ঠিক আছে নামপত্তন করে দিলাম, আমার 20,000 টাকা দিতে হবে, এই টাকাটা তো এটা অনাবশ্যকভাবে একটা আপনার তো আমি দিচ্ছি। যেমন আমি আজকেই দেখতেছিলাম একটা জায়গায়, যে একটা জায়গায় একটা টিচার আছে, কিন্তু ছাত্র পড়ে মাত্র 3 জন। আমি একটা টিচারকে ফুল বেতন দিচ্ছি দিয়ে। তো এইসব জায়গায় আমাকে স্ট্রিক্ট হওয়া দরকার। হলেই পর তখন ওই যে আমি বেতনের বাবদ খরচ করব ঠিকই আছে, কিন্তু আমি যেন তার বিনিময়ে সার্ভিস যেটা দেওয়ার কথা সেখানে যেন এক্সট্রা যেন কত খরচের প্রশ্ন না ওঠে, এই জায়গাটাই যদি ঠিক করতে পারি তাহলে এটা হবে। এবং ওই গ্র্যাজুয়ালি দেওয়ার ব্যাপারটা ওই জন্যই, কারণ সকলকে একটা সহনশীল পর্যায়ে না রাখলে আমি শুধু একা যে 5 টাকার ইলিশ মাছ 25 টাকায় কিনবো আর অন্যরা কিনতে পারবে না, একটা কমন প্রশ্ন আসছে যে এই পে স্কেলটা আমার ইনফ্লেশনকে বাড়িয়ে দিতে পারে, এই আশঙ্কাটা আছে। এটা তো আপাতত দৃষ্টিতে মনে হবে তাই, কিন্তু কথা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান নট সাপ্রেস দ্য ডিমান্ড অ্যান্ড দি রিকোয়ারমেন্ট। হ্যাঁ, তাহলে তো ওর প্রোডাক্টিভিটি আসবে না বা সমস্যা হয়ে যাবে। সুতরাং একই সাথে ইনফ্লেশন বাড়বে, এটা তো স্বাভাবিক মনে হবে, কিন্তু তার সাথে সাথে যদি আমি প্রোডাক্টিভিটি বাড়াতে পারি, আমার প্রোডাক্টিভিটি ওনার দ্বারা যদি আমার সার্ভিস ভালো আসে, প্রোডাক্টিভিটি যদি বাড়াতে পারি, তাহলে আমার ওটা সাবসাইড হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং আমার বিনিয়োগটা এটাকে আমি একটা বিনিয়োগ বলছি। সরকার যে ব্যয় করে, আবার কিছুক্ষণ আগে ওটা বললেন, উন্নয়ন ব্যয় আমার এত গুরুত্বপূর্ণ কেন? উন্নয়ন ব্যয়ই হচ্ছে একটা বিনিয়োগ। তার সেইটা দিয়ে আমি যদি বিনিয়োগ করতে পারি, মানুষকে কর্মসৃজনে আনতে পারি, মানুষকে যদি একটা কর্মতৎপরতার ভিতরে আনতে পারি, তাহলে আমার ওটা বিনিয়োগটা সার্থক হবে। আপনি সরাসরি বাজেট প্রণয়নের সাথে কাজ করেছেন। একটা বাজেটে সংস্কার, সুশাসন বা অর্থনৈতিক ইন্ডিকেশনের বা দিক নির্দেশনাগুলো কতটুকু রাখা সম্ভব? বাজেটের অ্যাকচুয়ালি আমরা যারা বাজেট বলি এটা কিন্তু পাস হয় না। বাজেট হচ্ছে আমরা বলি এটা বক্তৃতাটা কি, এটা একটা প্রতিশ্রুতি। হ্যাঁ, ওই প্রতিশ্রুতির ভিতরে অনেক কথা বলা যায় যে আমি এই করব সেই করব, কিন্তু আমি আসল যে অর্থ বিলটা পাস করি ওইটাই হচ্ছে আমার বাজেট, প্রকৃত বাজেট। সেখানে আমার যে বরাদ্দ, আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন, আমি কোথায় বরাদ্দ কত রাখতেছি, কোথায় কমাচ্ছি, এই যেমন ফিসক্যাল যে পলিসিগুলো, আমি করের হার কোথায় বাড়াচ্ছি কমাচ্ছি, এখান থেকেই যেটা সরাসরি জনগণের কাছে তার একটা ইম্প্যাক্ট যাবে সেইটার উপরে। যেমন আমি এখন এই মুহূর্তে মনে করি এই বাজেটেও বেশ কিছু জায়গায় চেষ্টাও করা হয়েছে যে এমন একটা পণ্যের উপরে আমি একটা শুল্ক বাড়িয়ে দিলাম, মনে করলাম যে আমার এখান থেকে 5 টাকা আয় বেশি আসবে, কিন্তু এইটা যদি না ভাবি যে আমি এই শুল্ক বাড়ানোতে এই জিনিসটার দাম বেড়ে যাবে, জনগণ কিনতে পারবে না, না কিনলে ওই জিনিস উৎপাদিত হবে না, উৎপাদন না হলে আমদানির সাইকেল কাজ করবে না। আমার বরং ওই টাকার আমি যদি শুল্কটা ওখানে একটু কমিয়ে দেই, ইজ করে দেই, তাহলে ও একটু সাশ্রয় পাবে। ও সাশ্রয় পেলে তখন ওর পারচেজিং পাওয়ার বাড়বে এবং আমি তখন ওখান থেকে ট্যাক্স পাবো। আমি ট্যাক্স আগে নিয়ে ওকে থামিয়ে দিব না, উচিত হবে না, বরং ওকে সাশ্রয় করে দিয়ে ওখান থেকে ট্যাক্স নেব। ডক্টর ফাহমিদা খাতুন, সংস্কার সুশাসন প্রশ্নে দু একটা জানবার বিষয় আছে। আমাদের ব্যাংক খাতের এখন যে অবস্থা, আমরা দেখলাম যে সবশেষ খেলাপি ঋণের হারও আবারও উপরের দিকে চলে যাচ্ছে। আর্থিক খাতের যেই রক্তক্ষরণ, আমি জানি না আপনি বলবেন কিনা যে বন্ধ হয়েছে বা কতটুকু ঝুঁকির মধ্যে আছে, আপনি আরো ভালো জানেন। সবকিছু মিলিয়ে আসলে অর্থমন্ত্রী কি বার্তা দিতে পারেন এই খাতের সংস্কারে বা সুশাসন নিশ্চিতে? কতটা জরুরি সেটা? দেখেন, বাজেটারি মেজার আর্থিক খাতের জন্য খুব একটা থাকে না, কিন্তু যেটা আছে তারপরেও থাকে মেজারটা কিংবা বার্তাটা, যেটা বললেন যে আর্থিক খাত কিংবা ব্যাংকিং খাত মোর স্পেসিফিক্যালি তাদের রোলটা কি, তারা হচ্ছে অর্থ যোগান দেবে, বিশেষ করে ব্যক্তি খাতের জন্য। অবশ্যই আমার আপনার টাকাও সেখানে থাকবে, সেখান থেকে যদি কোনো ইন্টারেস্ট পাওয়া যায় একটু বাড়বে, কিন্তু মূল হচ্ছে যে ব্যক্তি খাতকে তারা অর্থ যোগান দিবে, কারণ ব্যক্তি খাত বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টি করবে। সেই দিক থেকে বলা যায় যে একটা অর্থনীতির প্রাণ কেন্দ্রই কিন্তু আর্থিক খাতটা। তো সেইখানে যেই ধরনের অনিয়ম বিশৃঙ্খলা হয়েছে এতদিনে অ্যাকুমুলেটেড, সেইখানে তো আপনি বলছেন যে রক্তক্ষরণ হয়েছে, তো সেটা এমন গভীর হয়েছে যে সেটা আসলে ওভারনাইট এটা ঠিক করা সম্ভব না।
সেটা ঠিক করার জন্য যে প্রাথমিক পদক্ষেপগুলো সেগুলো নেওয়া হয়েছে গত 2 বছর থেকেই, এখনো সেগুলো চলমান রয়েছে। তো চলমান থাকলে আপনি প্রশ্ন করতে পারেন, চলমান থাকলে এখনো যেমন এই এনপিএল এত বেশি কেন? হ্যাঁ, এই যে সাম্প্রতিক যে তথ্য আসছে যে 32%, আগে তো সেটা 10% ছিল কিংবা তার নিচে, আইএমএফ বলতো সিঙ্গেল ডিজিটে আনো, ওইটাই বেশি। আসলে যেটা হচ্ছে যে সেটা সংস্কারের অংশ হিসাবে সেখানে দেখা হচ্ছে যে আসল চেহারাটা কি। আসল চেহারাটা তো কেউ বলতো না। এতগুলি ব্যাংক, 60-এর উপরে ব্যাংক, তারা সবাই যে তাদের সঠিক তথ্য দিত তা না, এবং সবাই ভালো লাভবানভাবে চলতো না। তো যার জন্য এখন যে উদ্যোগটা নেওয়া হয়েছে যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ, যেটা কিনা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে দিয়ে করানো হচ্ছে, সেটা এক ধাপ হয়েছে 6টা ব্যাংকে, আরও কতগুলো চলমান রয়েছে। তো সেটার ফলেই দেখা যাচ্ছে যে আসলে আপনার ধুলা জমেছে কার্পেটের নিচে কতখানি। সেই ফলে সেটার ফলেই বোঝা যাচ্ছে যে আসলে রক্তক্ষরণের পরিমাণটা আসলে অনেক বেশি। সেটার জন্য এই উদ্যোগগুলি, বিভিন্ন ধরনের নীতিমালা, এগুলো কিছু কয়েকটা অলরেডি গৃহীত হয়েছে, কিছু ড্রাফট পর্যায়ে রয়েছে, সেটা চলছে। এবং আরেকটা উদ্যোগ যে আসলে যে ব্যাংকগুলো দুর্বল তাদেরকে কি করা যায়। ইতিমধ্যেই দেখেছেন যে 5টা ব্যাংক, ইসলামী ব্যাংককে একত্রিত করা হয়েছে, যদিও সেখানে অনেক ধরনের সমস্যাও দেখা সমস্যা রয়ে যাচ্ছে, গেছে বিভিন্ন এখন। ধরনের আসলে ডাইনামিক্স কাজ করছে। সেটা কেন্দ্রীয় ব্যাংক আপ্রাণ চেষ্টা করছে যে এগুলোকে কিভাবে নিয়মের মধ্যে আনা যায়। তো সেখানে সদিচ্ছার কোনো ইয়ে দেখছি না আমি। তো সেদিক থেকে মাননীয় অর্থমন্ত্রীর যে মূল যেটা যে মেসেজটা দিতে পারেন সেটা হচ্ছে যে যে চলমান এই সংস্কারগুলি, এগুলো বন্ধ হবে না, এগুলো আরো বেগবান করতে হবে, যাতে কিনা আসলে যে আপনার স্বাস্থ্যটা আসল চেহারা বের হোক, বের হয়ে যারা টিকতে পারবে তারা থাকবে। তো একটা সলিড, একটা শক্তিশালী ব্যাংকিং খাত হবে, যেটা কিনা সরকারকেও প্রয়োজনে সাপোর্ট দিতে পারে, কিন্তু মূল সাপোর্ট দিবে তো হচ্ছে ব্যক্তি প্রাইভেট খাতকে। সেক্টরকে। সরকারি যদিও এখনো সবচেয়ে বড় সাপোর্টটা নিচ্ছে, আমরা নতুন বাজেটেও 1,10-12 হাজার কোটি টাকার একটা টার্গেট জি হয়তো সে রাখবে ওখান জি থেকে আয় করার। তবে আরেকটা প্রশ্ন হচ্ছে যে প্রবৃদ্ধির একটা লক্ষ্যমাত্রা তো অর্থমন্ত্রী ধরবেন এবং ইনফ্লেশন কন্ট্রোলের একটা লক্ষ্যমাত্রাও তার মাথায় থাকবে। কিন্তু আমরা দেখছি যে যে সরকারি যে বাজেটের দিক না কেন, এই দুটা লক্ষ্যমাত্রা থেকে বেশ বিচ্যুত অবস্থায় দেখা যায়। এখনকার বাস্তবতা তো আরও খানিকটা কঠিন। আপনি এটাকে কিভাবে দেখেন, বা তার জন্য স্বস্তিকর জায়গা কোনটা? এখন যেহেতু বড় বাজেট, সেজন্য আপনার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাটাও বেশি হবে, এবং মূল্যস্ফীতির চাপটা কমানোর জন্য তো যে কোনো সরকারকে একটা প্রতিশ্রুতি দিতে হবে, তারা চাইবে, তাদের চেষ্টাও থাকবে। তো লক্ষ্যমাত্রা একটা সেট করবে, কিন্তু সেখানে যে মূল যে চ্যালেঞ্জগুলো হবে, প্রথমে হচ্ছে যে এই যে উচ্চ প্রবৃদ্ধি, সেটা জানি না, আমরা 6.5 শুনেছি, 6.5% বা তার বেশি, কিংবা এর কাছাকাছি যদি হয়, সেটাও অর্জন করার জন্য কয়েকটা পূর্ব শর্ত প্রয়োজন। পূর্ব শর্ত হচ্ছে যে আমার ওই বারবার ঘুরে ফিরে একই কথা, যে যেখান থেকে আপনার অর্থনীতি চালিত হয়, চালিকা শক্তি ব্যক্তি খাত, সেখানে বিনিয়োগটা কিভাবে বাড়বে, এবং বিনিয়োগ বাড়াতে হলে তার যে ইনেবলিং সিচুয়েশন এবং ফ্যাক্টরসগুলো, সেইগুলা কি থাকবে কিনা। সেখানে যে কিছু আছে স্ট্রাকচারাল সমস্যা, বহুদিন থেকে চলছে, কিছু হচ্ছে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সমস্যা। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে যেমন ধরেন এই যে সুদের হার বেড়ে গেছে, কেন? কারণ সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করতে হয়েছে, যেহেতু মূল্যস্ফীতির হার বেশি। এটা একটা ইমার্জিং সিচুয়েশনের প্রেক্ষিতে হয়েছে। কিন্তু অনেক বহুদিনের যে একটা মানে চলমান যে সমস্যা, অবকাঠামোগত দুর্বলতা, জ্বালানি প্রাপ্যতা, অ্যাফোর্ডেবল প্রাইসে, তারপর রাস্তাঘাট, পোর্ট ফেসিলিটি, খুব দ্রুত ব্যবসা বাণিজ্য করার জন্য যে সময়, টাইম ইজ এ ফ্যাক্টর, না, টাইম ইজ মানি অনেক সময় আমরা বলি। তো সেটা একটা। তারপরে হচ্ছে যে এফিসিয়েন্সি, দক্ষতা, যে যেখানে আছে, মানব সম্পদের দক্ষতা, দুর্নীতি বন্ধ করা, দীর্ঘসূত্রিতা, আমলাতান্ত্রিক জটিলতা, এগুলো তো অনেক দিনের, এগুলোকে দূর করতে হবে। আর সবচেয়ে সুদের হার তো বললাম, আরেকটা নতুন উদ্ভূত যে জ্বালানির ক্ষেত্রে তো আরো নতুন করে ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, দাম বাড়ছে, দামের, তো এগুলো আপনার কস্ট অফ ডুইং বিজনেস বাড়িয়ে দিচ্ছে, যে ব্যবসার খরচ বাড়িয়ে দিচ্ছে, এবং ব্যবসার খরচ যদি বেড়ে যায় তখন তারা তো উৎপাদন করতে উৎসাহী হবে না।
কারণ তারা প্রতিযোগিতামূলক দামে সেটা বিক্রি করতে পারবে না দেশে কিংবা বিদেশে। তো সেই সমস্যাগুলি দূর করতে হবে, এটা অন্যতম বিষয়। আর হচ্ছে যে যেই ব্যয়গুলো আমরা একটু আগে আলোচনা করেছি যে উন্নয়ন ব্যয়টা কমে যাচ্ছে, উন্নয়ন ব্যয় পাবলিক এক্সপেন্ডিচারও বাড়াতে হবে এবং শুধু এবং এটা বাড়ালেই হবে বিনিয়োগ না। এবং কর্মসংস্থানকে এটা সাপোর্ট দিতে পারে। দক্ষতার সাথে করতে হবে, এই আর কি। আর মূল্যস্ফীতি কমানোর জন্য এখন এটা একটা দ্বন্দ্বমূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি এইটা ডক্টর আব্দুল মজিদ আপনার পরামর্শ জানবো যে এই দ্বন্দ্বমূলক পরিস্থিতি মোকাবেলা করে কিভাবে মূল্যস্ফীতি কমাতে পারেন অর্থমন্ত্রী। ওই যে আবার বলছি, ওর প্রান্তিক জনগণের বা সকলের ওই পারচেজিং পাওয়ার বাড়ানোর দিকে নজর দিতে হবে। মিনিমাম সে যেন তার পারচেজিং পাওয়ারটা থাকে পারে, তাকে এমন একটা এনাবলিং এনভায়রনমেন্ট যেমনটি উনি বললেন সেইটা তৈরি করতে হবে। আর একটা হচ্ছে যে এই মূল্যস্ফীতি বাড়ার যদি 25টা কারণ থাকে দ্রব্যমূল্য বৃদ্ধির, তার ভিতরে 12 নম্বর হচ্ছে চাঁদাবাজি বা এই যে জিনিসের দামের একটা অস্বাভাবিকতা এবং উৎপাদিত পণ্যের যথাযথভাবে মার্কেটিং না পাওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া। 12 নম্বরের প্রভাব তো অনেক বেশি না, তো এই ব্যাপারে এবারের বাজেট বক্তৃতায় বা বাজেটে একটা দেবেন ওনারা, একটা নতুন দুটো জিনিস দিচ্ছেন, নতুন একটা হচ্ছে সামাজিক খাতে, সামাজিক উন্নয়ন খাতে যে বরাদ্দ আগে যেভাবে দেওয়া হতো, যেভাবে বিতরণ করা হতো, তাতে বহু সিস্টেম লস ছিল, বেহাত হয়ে যেত। এইটাকে ওনারা ওই যে একটা কার্ড করে একটা গ্রুপকে কার্ড করে দেওয়ার ব্যাপারে ওখানে একটা মিনিমাইজ করার চেষ্টা করছেন। আর একটা হচ্ছে যে আপনার আগের সামাজিক ব্যাপারে চারিদিক থেকে সবাই ব্যবহার করতো, সেইগুলোকে একটা সিস্টেমেটিকের ভিতরে আমরা চেষ্টা করা হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে ওই যে গ্রুপ ভিত্তিক, যেটা উনি প্রায় বলে থাকছেন যে ওই কি বলে ক্রিয়েটিভ আর কি, এক এলাকায় 25 জন শীতল পাটি বানায় কথার কথা, কিন্তু তার না আছে মার্কেটিং এর সুবিধা, তার না আছে টেকনোলজির জ্ঞান বা ইত্যাদি। এইগুলোকে সংঘবদ্ধ করে একটা ক্লাস্টার ভিত্তিক গ্রুপ করে তাকে একটা ন্যূনতম একটা প্রশিক্ষণ, তার ডিজাইন, তার এই জিনিসটা কিভাবে সুন্দরভাবে বিক্রি হয়। যেমন আমি বলি যে একটা অঞ্চলে প্রচুর আলু হচ্ছে হঠাৎ করে, সেই আলু ওই হয়তো ফড়িয়ারা আগের থেকে বিনিয়োগ করে ওর কাছ থেকে দামে কমে নিয়ে নেওয়ার ব্যবস্থা করছে, এমনকি সে ওইটা পাঠাতে পারছে না বলে ওইটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমরা সাম্প্রতিককালে দেখলাম ঈদের সময় চামড়া রীতিমতো পানিতে ফেলে দিচ্ছে। এই জায়গাগুলোতে মার্কেটিং করা, ডিস্ট্রিবিউশন করা, সকলকে একটা সংঘবদ্ধভাবে ক্লাস্টার ওয়েতে করা, এই সংস্কারগুলোর কথা প্রস্তাব বিষয়গুলো আসলেই আমি মনে করি যে দ্রব্যমূল্য। আমরা একেবারেই শেষ দিকে চলে এসেছি। ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে দিয়েই শেষ করতে চাই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটাই এখন সম্ভবত অর্থমন্ত্রীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি শুরুতে বলছিলেন 4 বছরের উপরে সেটা হয়ে গেছে যে মূল্যস্ফীতি এবং মানুষের আয়ের যে প্রবৃদ্ধি সেটার মধ্যে যে গ্যাপ, একটা বড় অংশ মানুষ দরিদ্র হয়েছে। এইটার মধ্যে আমরা যদি পে স্কেল ইস্যুতেই আমি বলি যে একটা শ্রেণীর বেতন বাড়াবো, আরেকটা শ্রেণী আমাদের এখনো পর্যন্ত যদি অ্যাড্রেস না হয় সেক্ষেত্রে পরিস্থিতিটা কি হবে। দ্বিতীয়ত আমাদের এখনকার যে বাস্তবতা, আমরা ফ্যামিলি কার্ড বা আরও কিছু উদ্যোগ হয়তো কিছু জনগোষ্ঠীর জন্য করছি, কিন্তু সেটাই আমার এই দারিদ্র্য কমানোর ক্ষেত্রে বা এই অসমতা কমানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারবে কিনা, আপনার কি মনে করেন? দেখেন, বাজেটের একটা কিন্তু লক্ষ্য থাকে সমতাটা ফিরিয়ে আনা। পুরোপুরি সম্ভব না, কারণ বাজেটের শুধুমাত্র তো আপনি কোথায় খরচ করব আর কোথা থেকে আয় করবো সেটা না। বাজেটারি মেজার কিংবা ফিসকাল মেজার যেগুলি আমরা বলি, রাজস্ব নীতি দিয়ে, রাজস্ব পদক্ষেপ দিয়ে এই যে সমাজে বৈষম্য, এই বৈষম্যটা দূর করার চেষ্টা করা হয়। সেটা কিভাবে, সেটা তো অন্যতম বিষয় হচ্ছে যে একটা করের হার যে আয় ভেদে এটা ভিন্ন ভিন্ন হয়। যারা উচ্চবিত্ত তাদের বেশি হারে কর দেওয়া, যারা নিম্নবিত্ত তাদেরকে কর থেকে একটু রেহাই দেওয়া, সেটা এইভাবে চেষ্টা করা হয়। এটা হচ্ছে বাজেটের একটা ফিলসফিক্যাল ভিত্তি বলা যায় সব দেশেই। তো সেই দিক থেকে এইখানে কিছু হয়তো থাকবে, একেবারে করের প্রস্তাবগুলি আমরা জানি না, কিন্তু হয়তো থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সবার জন্যই তো অ্যালোকেশন আছে। এখন যারা একেবারে দরিদ্র কিংবা যারা নিম্ন আয়ের, তাদেরও আবার
সরাসরি কিছু সহায়তা দিতে হয়। কারণ যদি এই উচ্চ মূল্যস্ফীতির সময় বিশেষ করে এই যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, এটা একটা আপনার হিসাবে কাজ করে, এটা Right. তাদেরকে সুরক্ষা দেয়। সেই জন্যই এটা খুব একটা গুরুত্বপূর্ণ কার্যকর পদক্ষেপ, একটা tools কার্যকর হিসেবে কাজ পদক্ষেপ, করবে। এবং এটা তাদের আমাদেরকে একটা আজকে শেষ সিগনেচার করতে হবে। প্রকল্প। অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সরাসরি এসে সময় দেওয়ার জন্য। আশা করি পরবর্তীতে আমরা বাজেট সংক্রান্ত আরো কোনো আলোচনায় আপনাদেরকে আনার সুযোগ পাবো। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ৭১-এর বিশেষ আয়োজন বাজেট স্পেশাল। ভালো থাকবেন আপনারা সবাই।